শেলিকার লাল টকটকে ব্লাউজটা খুলতে খুলতে তাকে জিজ্ঞেস করলাম, তোমার আমাকে মেনে নিতে কোনো আপত্তি নেই তো? পারমিতা আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইল। ওর দিকে তাকিয়ে দেখি লজ্জার মুখটা লাল হয়ে আছে। কি হলো, কোনো কথা বলছো না কেন? দুলাভাই, আরেকটু সময় দিন আমায়, আমার ভালো লাগছে না কিছু। পারমিতার মুখ থেকে কথাটা শুনে আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি ব্লাউজের ফিতাগুলো বাঁধতে বাঁধতে বললাম, তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি ভুলে স্পর্শ করব না তোমায়, এইটুকু বিশ্বাস রাখতে পারো। আমি জানতাম আপনি আমার মনের অবস্থাটা ঠিক বুঝবেন দুলাভাই। তুমি কি এখনো আমায় দুলাভাই বলেই ডাকবে? দেখো, আমি সবকিছু মানতে রাজি, এটা কিন্তু একদম মানব না। দুলাভাই ডাকবো না তো কি ডাকবো? অভ্যাস হয়ে গেছে যে, এই অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে। আমি এখন আর তোমার দুলাভাই নই। না, তুমি আমার শেলিকা। আল্লাহ পাকের ইচ্ছেতে আমাদের ভেতরে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাই এখন থেকে আমরা দুজন স্বামী স্ত্রী। আচ্ছা, আপুর মরে যাওয়াটাও কি আল্লাহ পাকের ইচ্ছেতে হয়েছে দুলাভাই? সরি অর্ণব। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পারমিতা আমায় প্রশ্ন করে। হয়তো তাই। আপু বেঁচে থাকলে আজকের এই দিনটা দেখতে হতো না। আমি কি পারবো ওর মতো সমস্ত দায়িত্ব পালন করতে? আমি মিথিলার সাথে বিয়ের দিন থেকে তোমায় দেখে আসছি, তোমায় চিনিচ্ছি, সেই কারণে আমার যথেষ্ট ভরসা আছে তুমি নিশ্চয়ই পারবে। আমি পারমিতাকে আরো কিছু বলতে যাব, ঠিক তখন একটা শব্দ আমাদের ভেতরে ছেদ সৃষ্টি করে। হ্যাঁ, আমার আর মিথিলার ছেলে সন্তান রিসালাত ঘুম থেকে জেগে কেঁদে উঠল। আমাদের ফুলসজ্জার খাট থেকে খানিকটা দূরে দোলনায় ওকে শুইয়ে রাখা হয়েছিল। রিসালাতের জন্মের সময় ওর মা মিথিলা অর্থাৎ আমার প্রথম পক্ষের স্ত্রী মারা যায়। এরপর আমার আর মিথিলার পরিবার রিসালাতের দায়িত্ব ওর খালার কাঁধে তুলে দেয়। সেই সূত্রে আজ পারমিতা আমার সদ্য বিবাহিত স্ত্রী। আমরা পরস্পর বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি খাট থেকে নামতে যাব, ঠিক তখন পারমিতা আমায় থামিয়ে দিল। অর্ণব, আপনি বসুন, আমি দেখছি। এই বলে পারমিতা গিয়ে রিসালাতকে কোলে তুলে নিল। পারমিতার কোলের ছোঁয়া পেয়ে আমার ছেলে মুহূর্তেই কান্না ভুলে হাত পা ছোড়াছুড়ির খেলায় মেতে উঠল। এই দৃশ্য দেখার থেকে আনন্দের আর কি হতে পারে? পারমিতাকে বিয়ে করা নিয়ে আমার মনের ভেতরে আপত্তি থাকলো, আজ মনে হচ্ছে আমি বাবা মায়ের কথা শুনে ভুল করিনি। বিশেষ করে আমার বাবার, উনিই বেশি এই বিয়েটা জোরাজুরি করেছেন আমায়। আমি আর পারমিতা রিসালাতকে মাঝখানে নিয়ে শুয়ে পড়লাম। বাহ পারমিতা, ছেলে তো দেখছি এই কয়দিনে ভালোই চিনে ফেলেছে তোমায়। কোন মন্ত্রে বশ করলে বলো? মায়েদের মন্ত্র দিয়ে বশ করতে হয় না জনাব। তাছাড়া আমার মনে হয় না মিথিলা আপু ওকে যতটা মায়ের আদর ভালোবাসা দিত আমি তার শিকি ভাগও দিতে পারবো। আমার তো মনে হয় একটু বেশি পারবে। আর শুধু ছেলেকে নিয়ে চিন্তা করলে হবে, তার বাবাকে নিয়েও একটু চিন্তা করো। এই বলে আমি একটা হাসি দিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে জেগে দেখতে পাই পারমিতা নেই আমার পাশে। আমার পাশে রিসালাত অগরে ঘুমোচ্ছে। পারমিতাকে দুবার ডাক দিলাম, কোনো সারা শব্দ এলো না। বোধহয় কিচেনে আছে, তাই আমার শব্দ ওর কানে পৌঁছায়নি। বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যাব, ঠিক তখন পারমিতার ফোনটা বেজে ওঠে। আমি প্রথমবার কলটা ইগনোর করি, কিন্তু নম্বরটা থেকে কন্টিনিউয়াসলি কল এসেই যাচ্ছিল, তাই বাধ্য হয়ে রিসিভ করলাম। ঠিক তখন ওপাশ থেকে একটা রুক্ষ কণ্ঠস্বর ভেসে আসে। কি ব্যাপার পারমিতা? তোমার কথা আমি তোমার বোনকে অপারেশনের নাম করে মেরে ফেললাম। এত বড় একটা রিস্ক নিলাম শুধু তোমার জন্য, সেই তুমি টাকা নিয়ে ঘোরাচ্ছ আমায়। এর ফল কি হতে পারে জানো তুমি? লোকটার কথা শুনে অর্ণবের পুরো শরীরটা এক ঝটকায় কেঁপে উঠল। হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। অর্ণব ফোনটা তুলতে যাবে, ঠিক তখন পারমিতা ঘরের ভেতরে ঢুকে পড়ল। এ কি অর্ণব, তুমি আমার ফোন নিয়ে কি করছো? তখন থেকে একটা নম্বরে কন্টিনিউয়াসলি কল এসে যাচ্ছিল তোমার ফোনে। তারপর তুমি আমার ফোনটা রিসিভ করলে, তাই না? দেখো, এটা কিন্তু একদম ঠিক করলে না। আমি চাই না কেউ আমার প্রাইভেট জিনিসে হাত দিক। আমি সত্যিই খুব দুঃখিত পারমিতা। আর তুমি এতটা বুঝতে পারলে? তোমার ফোনে হাতই দিতাম না
আমি। আচ্ছা ঠিক আছে, আসলে আমিও চাইনি তোমার সাথে খারাপ ব্যবহার করতে, কিন্তু কি করবো বলো? কেউ আমার প্রাইভেট জিনিসে হাত দিলে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। তুমি প্লিজ কিছু মনে করো না। এই বলে পারমিতা ঘর থেকে বেরিয়ে গেল। ও চলে যেতে অর্ণব ধপাস করে বিছানার উপরে বসে পড়ে। ওর সারা শরীর ঘামতে শুরু করেছে। একটা সামান্য ফোন ধরাতে কোনো মানুষ এতটা রিয়েক্ট করতে পারে না। পারমিতার এভাবে অ্যাগ্রেসিভ হয়ে ওঠার কারণ ভালো করে বুঝতে পেরেছে অর্ণব, কিন্তু একটা বিষয়ের মাথায় ঢুকছে না এখনো। পারমিতা মিথিলার নিজের বোন। ওদের দুজনের ভেতরকার সম্পর্ক কতটা মজবুত ছিল তার সাক্ষী অর্ণব নিজে। কি এমন কারণে পারমিতার বোনকে খুন করলো? এই প্রশ্ন অর্ণবকে ভাবিয়ে তুলছে। ও কি অর্ণবকে ভালোবাসতো বা ওর প্রতি কোনো দুর্বলতা ছিল? যদি তাই হয়ে থাকে তাহলে বাসরা তো অর্ণবকে এত কাছে পেও কেন নিজেকে গুটিয়ে নিল? কেন অর্ণবের কাছে নিজেকে উজাড় করে দিল না? ওর ব্যবহার দেখে কোনোভাবেই মনে হয় না পারমিতা অর্ণবের প্রতি কোনোদিনও আসক্ত ছিল। পারমিতার মতো একটা শান্তশিষ্ট ঠান্ডা মাথার মানুষ এতটা ভয়ঙ্কর কি করে হয়? একমাত্র পারমিতা নিজে আর সৃষ্টিকর্তা ভালো জানেন। আজ থেকে ঠিক 6 মাস আগের কথা, যা আজও পুরোপুরি মন থেকে মুছে ফেলতে পারেনি অর্ণব। চোখ বুঝলেই যে দৃশ্যগুলো ভেসে ওঠে আর অর্ণবকে এক অন্য জগতে নিয়ে যায়। রাতের বেলা অর্ণব আর ওর গর্ভবতী স্ত্রী মিথিলা বিছানার উপরে বসে আছে। মিথিলার মাথাটা অর্ণবের কাঁধের উপরে। মিথিলা অর্ণবের হাতটা শক্ত করে চেপে ধরল। এই পৃথিবীতে আমি দুটো মানুষকে সব থেকে বেশি ভালোবাসি, সেই দুজনকে জানো তো? মিথিলার হাজবেন্ড অর্ণবকে প্রশ্ন করে। জানি, একজন আমি, কিন্তু অন্যজনকে? আছে একজন, তবে তাকে আমি এখন পর্যন্ত নিজের চোখে দেখিনি, শুধু অস্তিত্ব অনুভব করেছি। আর সে অনুভূতি আমায় বুঝিয়েছে তোমার পরে যদি বেশি কাউকে ভালোবেসে থাকি তো তাকেই। আরে বাবা, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে পরিষ্কার করে বলতেই তো পারো। আমি বুঝতে পারছি না কিছু। সত্যিই বুঝতে পারছো না? না, সত্যিই বুঝতে পারছি না। একটু মন দিয়ে ভাবো আমার কথাগুলো, ঠিক বুঝতে পারবে। অর্ণব কিছুক্ষণ ভেবে হো করে হেসে উঠল। ও, এবারে বুঝতে পেরেছি, তুমি আমাদের বাবুর কথা বলছো। এটা বুঝতে এত সময় লাগলো? তুমি আসলে কোনো কাজের না। সেটা অবশ্য ঠিক বলেছো, আমি কোনো কাজের না। বাবা মাও ছোটবেলায় একই কথা বলতো। আচ্ছা অর্ণব, ধরো আমি যদি অপারেশন থেকে সার্ভাইভ না করি আর ফিরে না আসতে পারি তোমার কাছে, তুমি কি ভুলে যাবে আমায়? আরেকটা বিয়ে করবে নিশ্চয়ই। মিথিলার কথা শুনে অর্ণব মিথিলার মুঠোর ভেতর থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। কতবার বলেছি তোমায় এসব উল্টো পাল্টা কথা বলবে না আমার সামনে, একদম। সরি গো, আমি তো জাস্ট মজা করে বলেছি কথাটা। রাগ করে না বাবুটা আমার। রাগ করবো না তো কি করব? তোমার এই সামান্য ব্যাপার নিয়ে ছেলে মানুষের মতো রাগ করাটা আমার কিন্তু ভালোই লাগে। আমি চাই তুমি সারা জীবন এরকম ছেলে মানুষই হয়ে থাকো। এই বলে মিথিলা অর্ণবকে বুকটা জড়িয়ে ধরল। অভিমান ভুলে অর্ণবের মাথা হাত বুলাতে থাকে। এর 1 সপ্তাহ পরে মিথিলার প্রসব বেদনা উঠল। ওকে হাসপাতালে ভর্তি করানো হয়। বিকেলবেলা একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয় মিথিলা। অর্ণব এই খুশিতে দোকান থেকে মিষ্টি আর ফুল কিনে হাসপাতালের উদ্দেশ্যে ছুটল। কিন্তু ওর এই খুশি আর দীর্ঘক্ষণ স্থায়ী রইল না। হাসপাতালের গেটের সামনে আসতেই অর্ণব জানতে পারে মিথিলাকে যে ওটিতে নেওয়া হয়েছিল সেখানে নাকি দুর্ঘটনাবশত আগুন লেগেছে। যদিও বাচ্চাটাকে আগে বের করে আনা হয়েছে তাই সে বেঁচে যায়। আগুন নিয়ন্ত্রণের পরে মিথিলার ছাই ভস্ম ছাড়া আর কিছুই দেখার মতো সুযোগ মেলেনি কারোর ভাগ্যে। অর্ণব প্রথম কয়েকদিন নিজেকে বিশ্বাস করাতেই পারেনি যে মিথিলার বেঁচে নেই। যেহেতু মিথিলার মৃতদেহ নিজের চোখে কেউ দেখেনি, ওর বিশ্বাস ছিল মিথিলা বেঁচে আছে, ও আগুনে পুড়ে মারা যায়নি। কিন্তু আজ যখন 6 মাস অতিক্রম হয়ে গিয়েছে, অর্ণব এখন পুরোপুরি বিশ্বাস করে মিথিলার নেই। যে মানুষটা ওকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতো সে আর বেঁচে নেই। তার কোনো অস্তিত্ব নেই এই পৃথিবীতে। রিসালাতের মধ্যে নিজের ভালোবাসা মিথিলাকে খুঁজে বেড়ায় অর্ণব। ওর মুখের দিকে তাকিয়ে অর্ণব মিথিলার
মৃত্যুর শোক কিছুটা হলেও ভুলতে পেরেছে। অর্ণব এখন বুঝতে পারে সেদিন ওটিতে আগুন লাগা কোনো দুর্ঘটনা ছিল না, পরিকল্পিত ছিল। আর এই কাজটা মিথিলার বোন পারমিতাই কোনো এক ডাক্তারের সাহায্যে করেছে। পরের দিন অর্ণব মিথিলার মৃত্যুর পরে আর ওদের ঘরে থাকে না। বাড়িতে নতুন একটা রুমে শিফট করেছিল। এখন নিজের ছেলে আর পারমিতাকে নিয়ে সেই নতুন ঘরেই থাকছে। আজ যেন মিথিলার কথা একটু বেশি মনে পড়ছে অর্ণবের। নিজের মনটাকে হালকা করতে প্রায় 6 মাস বন্ধ থাকা ঘরটা প্রথমবারের মতো খুলল। তারপর ঘরের ভেতরে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মিথিলার ওয়ার্ড্রপটা খুলে অর্ণব ভেতরের জিনিসগুলো দেখতে লাগলো। হঠাৎ একটা শাড়ির দিকে চোখ পড়ে অর্ণবের। হ্যাঁ, এটা তো সেই শাড়ি যেটা অর্ণব বিবাহ বার্ষিকীতে গিফট করেছিল নিজের স্ত্রীকে। অর্ণব শাড়িটা ওয়ার্ড্রপ থেকে বের করে আনে। অর্ণব দেখলো কিছু একটা যেন শাড়ির ভেতর থেকে মেঝের উপরে পড়লো। শব্দ হতে অর্ণব সেদিকে তাকিয়ে চমকে ওঠে। একটা পিস্তল পড়ে আছে মাটির উপরে। কিন্তু মিথিলা শাড়ির ভেতরে পিস্তল এলো কোথা থেকে? আর এই পিস্তল দিয়ে মিথিলারই বা কি এমন কাজ ছিল? অর্ণব লক্ষ্য করলো পিস্তলটার পাশে কাগজে মোড়ানো একটা জিনিস পড়ে আছে। কাগজটা খুলতেই ভেতর থেকে একটা বুলেট বেরিয়ে আসলো। আর কাগজটায় মোটা অক্ষরে লেখা, শুধু অর্ণবের জন্য। লেখাটা দেখে এক মুহূর্তেই চিনতে দেরি হলো না অর্ণবের। এটা মিথিলার ছাড়া কারোর হাতের লেখা হতেই পারে না। কাগজটা দেখে মাথাটা পুরোপুরি ঘুরে গেল অর্ণবের। তার মানে মিথিলার পরিকল্পনা ছিল অর্ণবকে খুন করার। কিন্তু কেন? নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না অর্ণব। ওর পায়ের হাঁটুগুলো রোমাঞ্চ আর অদ্ভুত শিহরণে থরথর করে কাঁপতে লাগলো। ঘুমটা ভাঙতেই ধপ করে বিছানা থেকে উঠে পড়লাম। লক্ষ্য করছে আমার শরীর ঘামছে। কপাল বেয়ে কয়েক ফোঁটা ঘাম বিছানার চাদরের উপরে পড়লো। পাশে পারমিতা আর রিসালাত ঘুমিয়ে আছে। আমি ছুটে মিথিলার ঘরের দিকে গেলাম। দরজাটা খুলে ওর ঘরের ভেতরে ঢুকি। তারপর ওয়ার্ড্রপটা চেক করতে শুরু করি। শুধু ওয়ার্ড্রপ নয়, ঘরের প্রত্যেকটা জিনিস তন্ন তন্ন করে চেক করলাম। কিন্তু কোথাও কোনো পিস্তল অথবা বুলেট খুঁজে পেলাম না। ভাবতেই পারছি না এরকম একটা স্বপ্ন কেন দেখলাম। এমনিতেই সারাদিন টেনশনের ওপর দিয়ে গিয়েছে, এসব তারই ফল। নিজেকে সামলে আবারও ঘরের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি রিসালাত ঘুম থেকে উঠে কান্না করছে। আর পারমিতা ওকে শান্ত করার চেষ্টা করছে। যে মানুষটা অন্যের বাচ্চাকে এতটা ভালোবাসতে পারে, তার পক্ষে নিজের বোনকে খুন করা কি সত্যি সম্ভব? কি লাভ হলো পারমিতার নিজের বোনকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে? পারমিতা আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, কোথায় গিয়েছিলে এত রাতে? একটু ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুম তো রুমের পাশে, কিন্তু আমি যে তোমার সিঁড়ি বেয়ে উপরে আসতে দেখলাম। আরে বাবা, জল খেতে গিয়েছিলাম। দেখো না, রিসালাত সেই কখন থেকে কান্না করছে। সামলাতে পারছি না কিছুতেই। আমার কাছে দাও, আমি দেখছি। পারমিতা রিসালাতকে আমার কোলে তুলে দিল। আমি ওকে নিয়ে ঘরের ব্যালকনির দিকে গেলাম। বাইরে তখন আলো ফুটেছে। রিসালাতের দিকে তাকিয়ে দেখি ও আবারও ঘুমিয়ে পড়েছে। রিসালাতকে নিয়ে একটা অদ্ভুত ভয় আর আতঙ্ক আমার মনে দানা বেঁধে আছে সেই সকাল থেকে। ওকে পারমিতার কাছে কিছুতেই একলা ছাড়তে মন চায় না। যে আমার স্ত্রীকে খুন করতে পারে, সে আমার ছেলের কোনো ক্ষতি করবে না কে বলতে পারে? তাই এখন থেকে নিজের ছেলেকে যতটা সম্ভব সাবধানে রাখতে হবে। আর পারমিতা মিথিলাকে কেন খুন করিয়েছে সেই রহস্যের সমাধান করতে হবে আমায়, এবং সেটা যত দ্রুত সম্ভব। নিজের স্ত্রীর অপরাধীকে কিছুতেই ক্ষমা করতে পারবো না আমি, তাতে সে যেই হোক না কেন। সকালবেলা মিথিলার চোখের আড়াল হতে আমি ওর ফোন থেকে সেই নম্বরটা টুকে নিলাম, যে নম্বর থেকে কল করে টাকার জন্য হুমকি দেওয়া হয়েছিল। এরপর আমি আমার এক পরিচিত বন্ধুকে কল করি। রিফাত, কেমন আছিস? ভালো আছি দোস্ত, তুই কেমন আছিস? আছি কোনো রকম। তোর খবর কি? কতদিন ধরে কোনো খোঁজ খবর নেই। তা শুনলাম নতুন বিয়ে করেছিস নাকি? দোস্ত, এগুলো নিয়ে পরে কথা হবে। ইমিডিয়েটলি তোর একটা হেল্প লাগবে আমার। হেল্প? কিরকম হেল্প বল? একটা নম্বর দিচ্ছি তোকে,
একটু ডিটেইলস বের করে দিবি আমায়? ও, এই ব্যাপার। ঠিক আছে, বের করে দেব, কিন্তু আজ যে হবে না, 2 দিন সময় লাগবে। কোনো ব্যাপার না, এই হেল্পটুকু কর আমার, তারপর সব খুলে বলছি। রিফাতের সাথে কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। যাক, আমার কাজ কিছুটা হলেও এগিয়েছে। হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার কাঁধের উপরে হাত রাখলো। পেছনে ঘুরে তাকাতেই দেখি মা দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা? সে কাল থেকে লক্ষ্য করছি তোর কোনো কাজে মন নেই, কেমন জানি একটা উদাস উদাস ভাব। মা, একটা কথা বলবো তোমায়? হ্যাঁ বাবা, বল। আমি পারমিতাকে বিয়ে করে কোনো ভুল করলাম না তো? মানে কি বলছিস এসব বাবা? বিয়ে করে ভুল করেছিস মানে? মা, আমার মনে হয় এই বিয়েটা করে আমি একদম ঠিক করিনি। কোথাও একটা ভুল হয়েছে আমাদের। দেখ, তোর কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। কি এমন ভুল করেছিস তুই পারমিতাকে বিয়ে করে? বুঝিয়ে বল আমায়। সেগুলো বলার সময় এখনো আসেনি মা, আর যখন সময় আসবে তখন বলতে হবে না, সব দেখতেই পাবে তোমরা। বাবা, তোকে জোর করে বিয়ে করিয়ে কি তোর প্রতি কোনো অবিচার করে ফেললাম আমরা? মা কাতর দৃষ্টিতে তাকিয়ে আমায় প্রশ্ন করে। মা, তোমরা যাই করো না কেন, জ্ঞান তো আমার জন্য কখনো খারাপ চাইবে না আমি জানি, কিন্তু কেউ একজন আছে যে এই পরিবারের ক্ষতি চায়। শুধু চায় না, সে অনেক বড় ক্ষতি করেছে আমাদের। কে কি ক্ষতি করেছে? মিথিলা সেদিন দুর্ঘটনাবশত মৃত্যু হয়নি, ওকে ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে। আমার কথা শুনে মা যেন আটকে উঠল। সে আমার কথা বিশ্বাস করতে পারছে না কিছুতেই। এগুলো তুই কি বলছিস বাবা? খুন করা হয়েছে মানে? কে খুন করেছে আমাদের মিথিলাকে? সেটা জানতে যে আরেকটু অপেক্ষা করতে হবে আমাদের। সময় হলে সবটা সামনে আসবে। তবে এটা ঠিক, মিথিলাকে খুন করা হয়েছে, আর সেটা ওর কাছের মানুষটাই করেছে। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। এরপর একটা জরুরি কাজে বাড়ির বাইরে যাই, সেখান থেকে অফিসে। ফিরতে ফিরতে আমার রাত হয়ে গেল। ঘরের মেইন দরজায় নক করতে যাব, তখন লক্ষ্য করি দরজা ভেতর থেকেই খোলা। আমাদের বাড়ির মেইন দরজা কখনোই এভাবে খোলা রাখা হয় না। এটা নিশ্চিত অসাবধানতা বশত ঘটেছে। দরজাটা খুলে আমি ভেতরে ঢুকলাম, তারপর ড্রয়িং রুমের দিকে এগিয়ে যাই। কিচেনের সামনে আসতেই রান্নাঘর থেকে মা আর পারমিতার কণ্ঠস্বর শুনতে পাই। মনে হচ্ছে ওরা দুজন কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করছে। আমি ধীরে ধীরে কিচেনের দিকে এগিয়ে গেলাম, শোনার চেষ্টা করে ওরা ঠিক কোন ব্যাপারে কথা বলছে। রান্নাঘরে জানালা দিয়ে ভেতরে তাকাতেই দেখি পারমিতা মায়ের একটা হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। কি বলছেন এসব আপনি মা? আপনার ছেলে আমাকে সন্দেহ করছে? পারমিতা আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো। তোমার কথা সরাসরি বলেনি, তবে ও মনে করে ওর স্ত্রীর খুন আর কেউ নয়, ওর কাছের লোকজনই করেছে। পারমিতা, আমার ভয় হচ্ছে। অর্ণব বুঝে যায়নি তো মিথিলার খুন আর কেউ নয়, তুমি করিয়েছো। মায়ের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এগুলো কি শুনছি আমি নিজের কানে? মা আগে থেকেই জানতো মিথিলার খুন ওর বোন পারমিতা করিয়েছে। তাহলে কি এসবের ভেতরে পারমিতার সাথে সাথে আমার মাও জড়িত? মা আর পারমিতার কথাগুলো শুনে মাথাটা চক্কর দিয়ে উঠলো আমার। এই পৃথিবীতে মায়ের পরে যদি আমি কাউকে সব থেকে বেশি ভালোবেসে থাকি, সে শুধুই মিথিলা। আর এই কথাটা মায়ের থেকে আর কেউ ভালো জানতো না। তাহলে মা আমার ভালোবাসাকে কি করে শেষ হতে দিতে পারে? মিথিলার প্রতি কিসের এত রাগ ছিল তার? এটা আমাকে জানতেই হবে, আর সেটা যে কোনো প্রকারে। ইচ্ছে করছে মাকে গিয়ে এক্ষুনি জিজ্ঞেস করি, মা, তুমি আমার ভালোবাসাকে কেন এভাবে শেষ হতে দিলে? আমার ছেলেটাকে কেন মাহারা করলে? কি ক্ষতি করেছিল তোমার মিথিলা? আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দাও মা। যদি মায়ের সামনে গিয়ে কথাগুলো বলে নিজের মাথাটা ঠুকতে পারতাম, হয়তো একটু স্বস্তি পেতাম আমি। কিন্তু এক্ষুনি সে উপায় নেই আমার। তবে তাই আমি আমার মাকে কিছুতেই ক্ষমা করব না। মিথিলার মৃত্যুর পেছনে ওর বোন পারমিতা ছাড়া যদি মায়ের সত্যি বিন্দুমাত্র ভূমিকা থেকে থাকে, তার শাস্তি মাকে পেতে হবে। কেউ নিজেদের কৃতকর্মের থেকে ছাড় পাবে না। কথাগুলো ভেবে আমি নিজের ঘরের দিকে চলে গেলাম। কাঁধের ব্যাগটা খুলে রাখতে রিসালাত ঘুম থেকে জেগে উঠল। আমি ছুটে গিয়ে ওকে কোলে তুলে নিলাম।
কাছে পেয়ে রিসালাতের কান্না মুহূর্তেই থেমে গেল। ওর মুখের দিকে তাকাতেই কান্নায় চোখ দুটো ভেঙে আসতে লাগলো আমার। ছেলেদের কান্না মানায় না, কোথাও একটা শুনেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কথাগুলো অত্যন্ত নিরর্থক মনে হচ্ছে। একটা 6 মাসের শিশু, যার কিনা ঘুম ভাঙার পরে সবার আগে নিজের মাকে পাওয়ার কথা, আজ তাকে একলা অসহায়ের মতো কাঁদতে হচ্ছে। এত বড় পাপের শাস্তি সৃষ্টিকর্তা আমার স্ত্রী, আর মাকে কি দেবে জানি না, কিন্তু আমি কি শাস্তি দেব মনে মনে ঠিক করে নিয়েছি। আমার চোখে 2 ফোঁটা জল রিসালাতের গালের উপরে গিয়ে পড়ল। অমনিও নড়ে চড়ে উঠল। যেদিন প্রথম বাবা হয়েছিলাম রিসালাতকে পেয়ে আমি অনুভব করতে পেরেছি আমার প্রাণটা যেন 2 ভাগে বিভক্ত হয়ে গেল। একটা ভাগ আমার ভেতরে, বাকিটা রিসালাত। আমি নিজেও জানি না নিজের প্রাণকে কোথায় লুকিয়ে রাখবো। আগে পারমিতার ভয় ছিল, কিন্তু এখন তার সাথে আমার মাও যুক্ত হলো। মা আমার স্ত্রীকে খুন হতে দিতে পারলে আমার ছেলের ক্ষতি করতে হয়তো 2 বার ভাববে না। রিসালাতকে নিয়ে হাঁটতে হাঁটতে ছাদের উপর গেলাম। আকাশটা চাঁদের রূপলি আলোয় ঝলমল করছে। রেলিং এর পাশ ঘেঁষে দাঁড়ালাম। আকাশের দিকে তাকাতেই ভেতর থেকে একটা লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। ছোটবেলায় শুনেছিলাম মানুষ নাকি মরে গিয়ে আকাশের তারা হয়ে যায়, যদি এই কথার কোনো ভিত্তি নেই, কিন্তু আজ মনটা অদ্ভুতভাবে সেই মিথ্যাটাকে সত্যি হিসেবে মানতে চাইছে। মিথিলা মারা যাবার পরে যদি আকাশের তারা হয়ে থাকে, ও নিশ্চয়ই দেখতে পাচ্ছে আমায়। শুধু আমায় না, নিজের ছেলেকেও দেখতে পাচ্ছে। পরের দিন যখন রুমে বসে কিছু অফিসের কাজ করছি, আমার কাছে রিফাতের একটা ফোন কল আসলো। ফোনটা রিসিভ করতে রিফাত ওপাশ থেকে বলে ওঠে, দোস্ত, তোর কাজ হয়ে গিয়েছে, তোর নম্বরের ডিটেইলস কালেক্ট করে ফেলছি। কি বলিস দোস্ত, এত তাড়াতাড়ি? থ্যাঙ্কস রে, আর ধন্যবাদ জানাতে হবে না, তোকে মেসেজ করে পাঠিয়েছি, দেখে নে এক্ষুনি। কাল বিলম্ব না করে রিফাতের মেসেজ চেক করতে লেগে পড়লাম। লোকটার নামটা দেখে কেমন জানি একটু খটকা লাগলো আমার। সাহিত্য চৌধুরী, এই নামটা তো আমার এক পরিচিতর, যার সাথে বহুদিন যাবৎ যোগাযোগ নেই আমার। তবে কি এই সেই সাহিত্য? নামটা দেখে আমার কৌতূহলের মাত্রা কয়েক গুণ বেড়ে গেল। যদিও বাদবাকি ডিটেইলস দেখে সেরকম কিছুই মনে করতে পারছি না, কিন্তু এই নামটা আমার বড্ড চেনা। মিথিলা সাহিত্য চৌধুরীর সাহায্য নিয়ে আমার স্ত্রীকে খুন করেছে। সে হয়তো জানেই না যাকে খুন করেছে সে আমার স্ত্রী। যদি এই ব্যক্তি আমার সেই পরিচিত হয়ে থাকে, একজন ডাক্তার হয়ে পেশেন্টের প্রাণ নেওয়া, এই মানুষকে কোনো কিছুর বিনিময়ে ক্ষমা করা যায় না। আমাকে সবার আগে এই লোকের অবধি পৌঁছতে হবে, তার মাধ্যমে হয়তো মিথিলা হত্যা রহস্যের কুলকিনারা মিলবে। বিকেলে ব্যালকনিতে বসে কিছু অফিসের কাজ করছিলাম। পারমিতা আমার সামনে একটা চায়ের কাপ নিয়ে হাজির হয়। আমি ওর দিকে একবার তাকিয়ে নিজের কাজে আবারও মনোনিবেশ করলাম। চাটা নাও। তোমার বিকেল তো আবার চা ছাড়া চলে না। আগে চলতো না, কিন্তু এখন চলে। মানে কি বলতে চাইছো তুমি? আমার উত্তরে অবাক হয়ে পারমিতা প্রশ্ন করে। বলতে চাইছি, আগে যখন মিথিলা বেঁচে ছিল, ওর হাতে চা বা কফি ছাড়া আমার বিকেল সত্যিই কাটতো না। সময়ের সাথে সাথে নিজেকে চা বা কফি ছাড়াই মানিয়ে নিয়েছি, কিন্তু এখন আমি তো আছি। আপু যা করতো তোমার জন্য, আমি কি করতে পারি না? যেটা ছেড়ে দিয়েছি সেটা আবার নতুন করে অভ্যাস করতে চাই না। কে জানে, যদি কোনোদিন তুমি পাশে না থাকো, আবারও মুশকিলে পড়ে যাব আমি। আমার সাথে এরকম রহস্য করে কেন কথা বলছো? আমি তোমার পাশে কেন থাকবো না? আপু, একটা দুর্ঘটনা আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে। তোমার কি মনে হয় আমার সাথে সেরকম কিছু হবে? এ বাবা, আমি আবার কখন বললাম সেটা? যদিও কার সাথে কখন কি ঘটে বলা তো যায় না। আজকাল যা হচ্ছে চারদিকে, স্বামী স্ত্রীকে খুন করে দিচ্ছে, তো স্ত্রী স্বামীকে, আবার ভাই নিজের ভাইকে ছাড়ছে না, বোন বোনকে মেরে ফেলছে। আমার কথা শুনে পারমিতা যেন চমকে উঠল। আমি চমকানোর জন্যই কথাটা বলেছি ওকে। নিজের মায়ের পেটের বোনকে খুন করে শান্তিতে ঘুমানো, এটা তো অন্যায়। পারমিতার মনে ধীরে ধীরে ভয়ের বীজ এমন ভাবে বপন করে দেব
যে ও চাইলেও পালিয়ে বাঁচতে পারবে না। পারমিতা চায়ের কাপটা রেখে বাইরের দিকে পা বাড়ায়। আমি ওকে পেছন থেকে ডেকে জিজ্ঞেস করি, রিসালাত কোথায়? ও কি ঘুমিয়েছে? না, ঘুমায়নি, মায়ের কাছে আছে। আচ্ছা, একটু পরে নিয়ে এসে এখানে। পারমিতা হ্যাঁ বোধক উত্তর দিয়ে চলে গেল। আমি আবারও কাজ করতে লাগলাম। সকাল থেকে পায়ের ব্যথাটা আবারও বেড়েছে। প্রায় 3 বছর আগে যখন আমার বিয়ে হয়নি, বাড়ির সিঁড়ি থেকে অসাবধান বশত পা ফসকে পড়ে গিয়েছিলাম। তখন পায়ে ভীষণ চোট পাই। এখন পর্যন্ত সেই ব্যথা বয়ে বেড়াচ্ছে। যখনই পায়ের উপর একটু বেশি চাপ পড়ে ব্যথাটা আরো বেশি অনুভূত হয়। কাজ রেখে মাকে খোঁজার জন্য রান্নাঘরের দিকে গেলাম। সেখানেই সে রিসালাতের জন্য খাবার তৈরি করছিল। কি রে বাবা, কিছু লাগবে? মা আমায় দেখে বলল, মা পায়ের ব্যথাটা আবারও বেড়েছে, তোমার কাছে ওষুধ হবে? হ্যাঁ হবে, কিন্তু ওষুধটা আমার ঘরে, যাই আমি এনে দিচ্ছি। না থাক, তুমি কাজ করো, আমি নিজে নিয়ে নিচ্ছি, তোমাকে যেতে হবে না এখন কষ্ট করে। এই বলে আমি মায়ের ঘরের দিকে গেলাম। কেন জানি না ব্যথাটা আজ একটু বেশিই বেড়েছে। সেদিন যে কেন না দেখে তৈলাক্ত সিঁড়িতে পা দিতে গিয়েছিলাম, সেই ভুলের ফল এখনো পেতে হচ্ছে। মায়ের ঘরে ঢুকে ওষুধ খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। ড্রয়ারের ভেতরে খুঁজলাম, সেখানেও নেই। না, ওষুধটা তো নিতেই হবে আমায়। ভালো করে চারদিকটা খুঁজতে লাগলাম। যেসব জায়গায় ওষুধ থাকার প্রশ্নই ওঠে না, সেসব জায়গা খুঁজতে শুরু করি। মায়ের ওয়ার্ড্রোবের একটা বক্সের ভেতরে যেখানে বহু পুরনো জিনিসপত্র ফেলে রাখা আছে, সেটাও খুঁজতে শুরু করি। হঠাৎ আমার চোখটা একটা জিনিসের উপর আটকে গেল। জিনিসটাকে ওয়ার্ড্রোবের ভেতর থেকে বের করে আনলাম, একটা পয়জনের শিশি। এত সেই বিশেষ শিশি, যা আজ থেকে বেশ কয়েক মাস আগে আমাকে দেওয়া হয়েছিল। তবে কে দিয়েছে কেউ কিচ্ছু জানতে পারেনি। তখন বাড়িতে আমার বিয়ের অনুষ্ঠান চলছিল। এত মানুষের ভেতরে আসল অপরাধীকে কেউ শনাক্ত করতে পারেনি। কিন্তু সেই পয়জনের শিশি মায়ের কাছে কেন? হঠাৎ কেন জানি সবকিছুর হিসেব 2 দিয়ে 4 হয়ে মিলতে লাগলো আমার কাছে। সিঁড়িতে ইচ্ছাকৃত তেল ফেলে রাখা, আমার অ্যাক্সিডেন্ট। তখন তো বাড়িতে বাইরের কেউ ছিল না, আর মাকে সন্দেহ করার চিন্তা কারোর স্বপ্নেও আসেনি। কিন্তু আজকের এই বিষ, তার মানে এসব মায়েরই কাজ। মা শুধু মিথিলার খুনের সাথে জড়িত নয়, আমাকে খুন করার পরিকল্পনা তারও আগে থেকে, যা এখনো মা মনে পুষে রেখেছে। কি খুঁজে পেলে ওষুধ? কি করছিস এতক্ষণ? মা আমাকে নিচ থেকে জিজ্ঞেস করে। না, পাইনি, তবে খুঁজছি। আর খুঁজতে হবে না, ওষুধ নেই, থাকলে এতক্ষণে ঠিক পেয়ে যেতি। এবার নিচে চলে। আমি বিশেষ শিশিটা আবারও জায়গা মতো রেখে ঘর থেকে বেরিয়ে আসলাম। মা আমাকে দেখে ডেকে বলতে লাগলেন, এতক্ষণ কি করেছিস আমার ঘরে? একটা ওষুধ খুঁজতে এত সময় লাগে নাকি? কি করবো বলো, খুঁজে পাচ্ছিলাম না যে কিছুতেই। আচ্ছা, আমি তাহলে বাইরে গিয়ে নিয়ে আসছি। এই অবস্থায় যেতে পারবি? তুই না পারলে বল, কেয়ারটেকারকে পাঠাবো। না, ঠিক আছে, আমি পারবো। এত টেনশন করো না তো আমায় নিয়ে। এরপর আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম ওষুধ কেনার জন্য। তখন সন্ধ্যা 7টা। চারদিকটা অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে, সাথে ঠান্ডা বাতাস। শীতের ভেতরেও বৃষ্টি নামবে নাকি কে জানে। এমনিতেই দেশের বিভিন্ন জায়গায় নাকি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, নিউজে দেখেছিলাম। আমাদের এদিকেও তাই হবে মনে হচ্ছে। আমাদের গলির ফার্মেসিটা কোনো কারণে বন্ধ, তাই বাইরের দিকে আসতে হলো বাধ্য হয়ে। একটু পরে আমার ধারণাকে সত্যি প্রমাণ করে আকাশ থেকে অজস্র বৃষ্টি নামলো। এত বৃষ্টি আমি শীতকালে কখনো দেখিনি। দৌড়ে গিয়ে একটা দোকানের সামনে দাঁড়ালাম, কিন্তু বৃষ্টি তো আর বাদ মানে না, সে তার আপন গতিতে ঝরে চলছে। আমার অর্ধেক শরীর ভিজে একাকার, ঠান্ডায় পুরো শরীর জমে যাবার উপক্রম। ঠিক তখন একটা জিপের ফ্ল্যাশ লাইট এসে পড়লো আমার উপর। গাড়িটা এসে আমার সামনেই দাঁড়ায়। তারপর আমায় ইশারা করে কেউ ভেতরের দিকে ডাকতে লাগলো। বৃষ্টির কারণে তার চেহারা দেখা যাচ্ছে না স্পষ্ট, তবে এইটুকু বুঝতে পেরেছি সে আমাকে ইশারা করে ডাকছে। আমি দৌড়ে গিয়ে তার গাড়িতে উঠলাম। সিটের উপরে বসতেই সে একটা টাওয়াল এগিয়ে দিল আমার দিকে। আমি হাত বাড়িয়ে নিলাম। আপনি ভিজে গেছেন, টাওয়ালটা দিয়ে নিজের ভেজা শরীর মুছে নিন, নয়তো ঠান্ডা লেগে যাবে।
আমি আমার ভেজা শরীর টাওয়াল দিয়ে মুছতে মুছতে বললাম, থ্যাঙ্কস ম্যাডাম, কিন্তু আপনাকে তো চিনলাম না, না কখনো আগে দেখেছি এই এলাকায়। কোথায় থাকেন আপনি? আমি একটা মেয়ে, আর আপাতত এই দেশেই আছি। আপনি কোনো পুরুষ লোক নন, সে আপনাকে দেখেই যে কেউ বুঝতে পারবে। আর আপনি যে এদেশেই থাকেন সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। ও, তার মানে আমার নাম ধাম জিজ্ঞেস করছেন? বেশ, বলছি তাহলে। আমার নাম দোয়া রহমান জান্নাত। আপনি আমায় দোয়া বা জান্নাত যে কোনো একটা নামে ডাকতে পারেন, তবে আমি জান্নাত নামে ডাকলে বেশি খুশি হব, কারণ এই নামটা আমার নিজের দেওয়া। দোয়া নামটা কেমন জানি সেকেলে সেকেলে লাগে। কি করব বলেন? দাদার দেওয়া নাম, একেবারে ফেলেও তো দিতে পারি না। মেয়েটার কথা শুনে পুরো অবাক হয়ে যাচ্ছি আমি। একটা সাধারণ প্রশ্নের উত্তরে কেউ এত কথা বলে কি করে? প্লিজ প্লিজ, এবার থামুন। এত কিছু জানতে চেয়েছি আমি আপনার কাছে, অদ্ভুত তো। আর আপনি নিজের নাম জান্নাত কেন? জাহান্নাম রাখুন গিয়ে, তাতে আমার কি? ওয়েট, আমি কথার ভেতরে আগ বাড়িয়ে ঢুকে পড়া একদম পছন্দ করি না। তার মানে এখনো শেষ হয়নি আপনার বলা? কি করে হবে? আপনি আমাকে দুটো প্রশ্ন করেছেন, আমার নাম আর ধাম। নামটা তো বললাম, ধামটা মানে আমি কোথায় থাকি সেটা কে বলবে? থাক, আমি শুনতে চাই না। বলতে হবে না আমায়? বলতে হবে না বললেই হলো। যখন জানতে চেয়েছেন আমি যে উত্তর রেডি করে রেখেছি পেটের ভেতরে, এখন সেগুলো না বলতে পারলে বদহজম হয়ে যাবে যে আমার। আচ্ছা বলুন, শুনছি। আমি এই শহরেই থাকি, আগে উত্তরা থাকতাম, এখন এই ধানমন্ডি। আমার একটা পার্লারের বিজনেস ছিল জানেন তো, উত্তরাতে চলছিল না খুব একটা, পরে ধানমন্ডি চলে আসলাম একটা ফ্রেন্ডের সাজেশনে। এখানে এসে আমার ব্যবসায় পুরো লাল বাতি, বাধ্য হয়ে অফ করে দিতে হয়েছে পার্লারটা। প্রথম প্রথম খুব ডিপ্রেশনে ছিলাম এসব নিয়ে, পরে ভেবে দেখলাম লাইফে তো আপস এন্ড ডাউন থাকবে, সো চিল, এত চাপ নেওয়ার কিচ্ছু নেই। কথার জ্বালায় তো মুখে পোকা বসা দেয়, মানুষ তো দূরের কথা, কিভাবে চলবে বিজনেস? ইচ্ছে করছিল মুখের উপরে কথাটা বলে দিই, কিন্তু যাই হোক না কেন, সে আমাকে এরকম একটা বিপদের মুহূর্তে হেল্প করেছে, তাই মনের কথা মনেই চেপে রাখলাম। ও আচ্ছা, তা কি করা হচ্ছে এখন? পড়াশোনা শেষ, চাকরি বাকরি করি না, কিছু করি না বলতে পাইনি। ইন্টারভিউ দিয়েছিলাম 4-5 জায়গায়, কাজ হলো না। দেখুন, আমি চাইলে কিন্তু বলতেই পারতাম যে আমি ইচ্ছে করে জব নিচ্ছি না, বা আরো অনেক কিছু। সেটা বলিনি, কারণ আমি বানিয়ে বানিয়ে কথা বলা একদম পছন্দ করি না। মেয়েটার কথা যতই শুনছি ততই অবাক হচ্ছি। একটা মানুষ এত কথা কিভাবে বলতে পারে? এরপর থেকে ভেবে চিন্তে কথা বলতে হবে এর সাথে। খেয়াল করলাম আমাদের গাড়িটা বেশ খানিকটা দূরে এগিয়ে গিয়েছে। আমি তাকে পেছন থেকে ডাক দিয়ে বললাম, আমরা কিন্তু অনেকটা দূরে চলে এসেছি, আমাকে বাসায় ফিরতে হবে আবার। এই বৃষ্টির ভেতরে বাসায় কি করে ফিরবেন? আর যদি আপনার একান্তই রাতের ভেতরে ভিজতে ইচ্ছে করে তাহলে নেমে যেতে পারেন। তাহলে আপনিই বলুন, এখন কি করা উচিত আমার? আমার বাসায় যেতে আপনার কোনো আপত্তি আছে? সেটা কি করে হয় দোয়া ম্যাডাম? আমি আপনাকে চিনি না, জানি না, এভাবে হুট করে আপনার বাড়িতে চলে যাব? এই যে মিস্টার, আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে আমাকে জান্নাত নামে ডাকলে বেশি খুশি হব। শুনুন, আপনাকে খুশি রাখার দায়ভার আমি নিয়ে রাখিনি, আর আমি আপনাকে দোয়া নামেই ডাকবো, ঠিক আছে? আচ্ছা, সেটা আপনার ইচ্ছে, কিন্তু আপনি আমার বাড়িতে যেতে ভয় কেন পাচ্ছেন? কি মনে হচ্ছে আমি আপনার কোনো ক্ষতি করে দেব? সব ব্যাপারে একটু বেশি না বুঝলে হয় না? কখন বললাম আমি যে আপনি আমার ক্ষতি করে দেবেন? আপনি আমায় নিজের বাড়িতে নিয়ে যাবেন ভালো কথা, বাকি লোকজনদের হ্যান্ডেল করবেন কি করে? আমার বাড়িতে আমি ছাড়া বর্তমানে কেউ নেই, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আমার মনে হয় না এটা ছাড়া আর কোনো অপশন আছে আপনার কাছে। দুর্ভাগ্যজনকভাবে নেই। কিছুক্ষণ পরে গাড়িটা এসে দোয়ার বাড়ির সামনে থেকে থামলো। আমরা দুজন গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরে ঢুকলাম। দোয়া আমায় ড্রয়িং রুমে বসে ভেতরে চলে গেল।
একটু পরও হাতে দুটো চায়ের কাপ নিয়ে ফিরে আসে। আপনি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারেন, আমার বাসায় পোশাক আছে। এই যে বললেন আপনি ছাড়া কেউ থাকে না এখানে, পুরুষ মানুষদের পোশাক পেলেন কোথা থেকে? এখন থাকে না বলেছি, আগে থাকতো না বলিনি। পোশাকগুলো আমার ভাইয়ের, ও একটা কাজে শহরের বাইরে আছে। তাই বলুন, কিন্তু আমি ঠিক আছি। যেটুকু ভিজেছিল পথে আস্তে আস্তে শুকিয়ে গিয়েছে। যাক ভালো, চাটা খেয়ে নিন, বেশি করে আদা দিয়ে নিয়ে এসেছি। এই একটা কাজ খুব ভালো করেছে দোয়া। আমি এমনিতে আদা দেওয়া চা খুব পছন্দ করি। ও নিজের মনের অজান্তে আমার ভালো লাগাটা বুঝে গেল। দোয়ার চা নিয়ে আমার বিপরীত দিকে সোফাটায় বসে পড়েছে। আপনি এরকম কেন? এত কষ্ট করে চা বানিয়ে আনলাম আপনার জন্য, একটা কমপ্লিমেন্ট তো দিবেন। হায় আল্লাহ, এ কেমন মানুষ, নিজে কাজ করে আবার নিজেই সেদে কমপ্লিমেন্ট চাইছে। খুব ভালো হয়েছে। হয়েছে এখন, এটা না বললেও চলবে। কথাটা আগে বললে বেশি খুশি হতাম। আপনি তো আবার আমাকে খুশি রাখার দায়িত্ব নিয়ে বসে নেই। কেনই বা ভাববেন আমার কথা? আমি ভুলে গিয়েছিলাম কথাটা। কথা শুনে ইচ্ছে করছে চা শুদ্ধ কাপটা মুখের উপর ছুঁড়ে মারি। এমন বিরক্তিকর মানুষ আমি আমার গোটা জীবনে দেখিনি। কোনো মতে কাপটা শেষ করে বললাম, আমার কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। বৃষ্টি থামলে বেরোতে হবে আমায়। দেরি হচ্ছে নাকি আমাকে ভয় পাচ্ছেন? অবশ্য আপনি যে একটা ভিতর ডিম, চেহারা দেখে বুঝতে পেরেছি আমি। না, সেরকম কোনো ব্যাপার নয়। আমার বাড়িতে ফেরাটা সত্যিই ভীষণ জরুরি। সেখানে আমার ছেলে আপনার জন্য অপেক্ষা করছে, তাই তো? খুব চিন্তা হচ্ছে বুঝি নিজের ছেলের জন্য? দোয়া আমার মুখ থেকে কথাটা টেনে নিজে থেকে বলে উঠল। আমি হতবাক হয়ে গেলাম তার কথা শুনে। আমার যে ছেলে আছে আর আমি তার জন্য টেনশন করছি, সে জানলো কি করে সেটা? এটা জানা তো দোয়ার পক্ষে কিছুতেই সম্ভব নয়। ওয়েট, কি বললেন আপনি? আমি আমার ছেলের জন্য টেনশন করছি? আপনি কি করে জানলেন না আমার ছেলে আছে? এটা না হয় সাসপেন্স হিসেবেই থাকুক। ছেলের জন্য টেনশন করেছেন এটা ঠিক কিনা আগে বলুন। আপনি আগে বলুন, আমার ছেলে আছে এটা কি করে জানলেন আপনি? না, আমি আপনাকে আজকের আগে চিনতাম না। আমি আপনাকে আমার ব্যক্তিগত কোনো কথা বলেছি। তাহলে কি করে জানলেন আপনি আমার ছেলে আছে? আমার কথা শুনে দোয়া হো হো করে হেসে উঠল। ওর এই বিরক্তিকর হাসি আমার মেজাজ আরো বেশি বিগড়ে দিচ্ছে। প্লিজ বি সিরিয়াস। আমি নিশ্চয়ই হাসার মতো কোনো প্রশ্ন করিনি আপনাকে। হাসার মতো প্রশ্ন করেননি তো কি করেছেন? আমার উপরে এত হম্বিতম্বি করার আগে নিজের ফোনের ওয়ালপেপারের দিকে চেয়ে দেখুন। আমি ফোনের ওয়ালপেপারের দিকে তাকিয়ে দেখি রিসালাতের ছবিটা স্ক্রিনের উপরে ভেসে আছে। এবার বুঝলেন তো কেন হেসেছি আমি? আর আপনিও না, পুরো বাচ্চাদের মতো করছেন। সে না হয় বুঝলাম, কিন্তু এটা যে আমার ছেলে সেটা কি কোথাও লেখা ছিল? আমি জাস্ট গেস করেছি, আর দেখুন মিলেও গেল। আপনার ছেলেটা পুরো কিউটের একটা ডিব্বা। নিশ্চয়ই আপনার ওয়াইফের মতো হয়েছে দেখতে। ও দেখতে ওর মায়ের মতো অনেকটা। আমার কোনো কিছুই পাইনি। আপনার ওয়াইফও খুব সুন্দরী, তাহলে বলতে হয়। হ্যাঁ, ছিল এক সময়। ছিল মানে এখন কি আর নেই? এটা আবার কেমন কথা? তার মানে এখন আর তাকে সুন্দরী মনে হয় না আপনার? আসলে সব পুরুষটাই এমন। বউদের প্রথম প্রথম সবার কাছে বিশ্ব সুন্দরী মনে হয়, কিন্তু পরে শাট আপ। আপনি নিজের মুখটা প্লিজ বন্ধ রাখবেন। কেন? সত্যি কথা বললাম বলে? আমার ওয়াইফ আর বেঁচে নেই। ছেলে জন্মের সময় একটা দুর্ঘটনায় মারা যায়। বুঝতে পেরেছেন এবার? দোয়া আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর কোনো কথা না বলে চায়ের কাপ দুটো নিয়ে কিচেনের দিকে চলে যায়। আমি সোফা থেকে উঠে গিয়ে ড্রয়িং রুমের কাচের জানলার পাশে দাঁড়ালাম। বৃষ্টি এখনো পুরোপুরি থামেনি, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। জানালাটা খুলে দিতেই বৃষ্টির ফোঁটা ছিটকে এসে আমার গায়ের উপরে পড়তে লাগলো। এখনো স্পষ্ট মনে আছে, এমন একটা বৃষ্টি স্নাত দিনে আমার আর মিথিলার বিয়ে হয়েছিল। আমাদের ফুলসজ্জার রাতের আবহাওয়াটা আজকের সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ।
আর সেই রাতেই রিসালাত এসেছিল আমাদের ভেতরে। আমার আর মিথিলার প্রথম প্রণয়ের ফসল রিসালাত। এই কারণে ওর প্রতি হয়তো আমার স্বাভাবিকের থেকে একটু বেশি দুর্বলতা। একটু পরে আমি আমার কাঁধে কারোর স্পর্শ অনুভব করলাম। পেছন ফিরে দেখি দোয়া দাঁড়িয়ে আছে। এ কি, আপনি এখানে? আমি প্রশ্ন করলাম। না জেনে আপনাকে হার্ট করার জন্য দুঃখিত। দেখুন, আমার বাইরে থেকে দেখতে যেমন মনে হয় আমি মানুষটা, কিন্তু অন্যরকম। অন্যের কষ্টটা ভাগ করে নেওয়ার মতো একটা অনুভূতি সৃষ্টিকর্তা আমায় দিয়েছেন। আরে আপনি শুধু শুধু দুঃখ প্রকাশ কেন করছেন? আপনি আপনার কোনো কথাই কিছুই মনে করেনি, তাহলে এইভাবে মন খারাপ করে বসে আছেন যে? বাই দ্য ওয়ে, আপনার নামটা কিন্তু এখনো জানাই হলো না আমার। আমি অর্ণব জামান, আর আমি আপনার কারণে মন খারাপ করিনি। নিজেকে কোনো কারণে দোষী ভাবার কারণ নেই। ও বুঝেছি, নিশ্চয়ই ওয়াইফের কথা মনে পড়ছে। দেখুন, আমি আপনার ওয়াইফের কথা তুলে মনটা খারাপ করে দিলাম, সেক্ষেত্রে দোষটা কিন্তু আমারই। ভারী অদ্ভুত মানুষ তো আপনি। বলেছি তো, আপনার কোনো দোষ নেই, তারপরেও তার দায় নিজের ঘাড়ে কেন নিচ্ছেন? আর এটা এমন কোনো ব্যাপার নয়। আমার মৃত স্ত্রীর কথা এরকম মাঝে মধ্যেই মনে পড়ে। ইনফ্যাক্ট আমি কখনো ভুলতেই পারি না ওকে। সেটাই স্বাভাবিক। আমাদের দুজনের কথার পর্ব শেষ না হতেই বৃষ্টি নিজের পাট চুকিয়ে নিয়েছে। এখন আর বাইরের বৃষ্টির ফোঁটা জানালা দিয়ে এসে আমার গায়ের উপর পড়ছে না। দোয়াকে বললাম, এই দেখুন, বৃষ্টি থেমে গেছে। এখন বাসায় যেতে হবে আমায়। আমার বাচ্চা জানি না কি করছে এখন। আপনার কি মাথা খারাপ? এখন কয়টা বাজে দেখেছেন? রাত 11টা। এত রাতে কি করে বাসায় যাবেন আপনি? আর তাছাড়া যে কোনো সময় আবারও বৃষ্টি নামতে পারে। এত কিছু ভাবলে চলবে না আমাকে বাসায় যেতে হবে। আমার বাচ্চা একলা আছে। একলা কোথায় আছে? আপনার বাড়ির অন্যান্য লোকজন কি কেউ নেই বাসায়? সেটাই তো আরো বেশি ভয়ের কারণ। মানে, আপনার কথা বুঝলাম না ঠিক। এত কিছু বুঝতে হবে না আপনাকে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, ব্যাস। এই বলে আমি ব্যালকনি থেকে বেরিয়ে আসলাম। ঠিক তখন ফোনটা বেজে উঠল। যা ভয় পেয়েছিলাম তাই। এবার পারমিতাকে কি জবাব দেব আমি? যাই হোক, ফোনটা রিসিভ করলাম। অর্ণব, তুমি কোথায়? এতক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছি তোমায়। ফোন বন্ধ করে রেখেছিলে কেন? ফোন বন্ধ করে কেন রাখবো? নেটওয়ার্ক কাজ করছিল না হয়তো। বাইরের আবহাওয়া কেমন দেখতেই তো পাচ্ছ। আচ্ছা, তুমি কোথায় এখন সেটা তো বলবে। আমি আছি একজনের বাসায়। কার বাসায়? কি বলছো কি তুমি? পরে বলছি সব, আগে বলো রিসালাত কি করছে? ও কান্নাকাটি করছে না তো? হ্যাঁ, কান্নাকাটি তো করছিল, এই কিছুক্ষণ হলো ঘুমিয়ে পড়েছে। যাক, ওর খেয়াল রাখো তুমি। আমি এক্ষুনি বাসায় ফিরছি। অর্ণব, তুমি এত রাতে বাসায় কি করে ফিরবে? কটা বাজে খেয়াল করেছো? তাহলে কি করবে এখন? আচ্ছা, তুমি কোথায় আছো সেটা তো বললে না। আমি একটা বন্ধুর বাসায় এসেছি, অবশ্য যেতে দিতে চাইছে না এত রাতে ঝড় বৃষ্টির ভেতরে। বাধ্য হয়ে পারমিতাকে মিথ্যে বলতে হলো। এই সময় আমি কোনো মেয়ের সাথে আছি এটা পারমিতা বা মা কেউ ভালোভাবে নেবে না। তোমার আবার কোন বন্ধু? যাই হোক, তুমি একটা কাজ করো, সকাল সকাল চলে এসো। এত রাতে বাইরে বেরোতে হবে না। তুমিও বলছো এই কথা? পারমিতা ফোনটা রেখে দিল। ইতিমধ্যে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। কে ছিল ফোনে আর কি বলল? দা পেছন থেকে আমায় প্রশ্ন করে। আমার নতুন ওয়াইফ পারমিতা। ও একই কথা বলছে আপনার মতো। দোয়া আমার কথা শুনে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। প্রথমে কিছু বুঝতে না পারলো আমি আবারও বিয়ে করেছি। এটা জানতে পারায় ওর অবাক হওয়ার কারণ বেশ ভালোই বুঝতে পারলাম। ঠিক আছে, আমি আপনার বিছানা রেডি করে দিচ্ছি, এসে ঘুমিয়ে পড়ুন। দোয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমার জন্য বিছানা রেডি করতে চলে যায়। ওর সামনে ভীষণ লজ্জায় পড়ে গেলাম আমি। না জানি মনে মনে কি ভাবছে। স্ত্রী মারা যাওয়ার পরে আরেকটা বিয়ে করা কি সত্যি অন্যায়? এতে কি সত্যি আগের স্ত্রীর প্রতি ভালোবাসা কমে যায়? কই, আমার তো এমনটা মনে হয়নি কখনো। আমি বিয়েটা করেছিলাম শুধু আমার বাচ্চার জন্য আর বাবা মায়ের জোড়াজোড়িতে।
এর বাইরে আর কোনো মোহ ছিল না আমার। কিন্তু সেটা কি করে বোঝাই জান্নাতকে? কি দায় পড়েছে? এমনিতেই রাতটা তার সাথে আমার শেষ সাক্ষাৎ। জানি না এরপর আর কোনোদিন দেখা হবে কিনা। একটু পরে দোয়া আমায় ডাক দিল। আমি গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম। দোয়া রুমের দিকে চলে যায়। ঘরের লাইটটা অফ করে ঘুমিয়ে পড়লাম। এরপর আর কিছু মনে নেই আমার। রাত 12টার দিকে দোয়ার কাছে একটা ফোন কল আসে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। যা বলেছিলাম ঠিকঠাক করতে পেরেছো তো? হ্যাঁ পারমিতা ম্যাম, আমি আপনার হাজবেন্ডকে কথার জালে ভুলিয়ে নিজের বাসায় নিয়ে এসেছি। গুড জব। সেটা আমি অর্ণবের কথা শুনে বুঝতে পেরেছি। খুব ভালো কাজ করেছো তুমি। বন্ধুরা, গল্পের এই পর্ব এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।